৯ অক্টোবর আইসিসির সভায় দেশের ক্রিকেটে চলমান অস্থিরতার বিষয়টি তুলে ধরবে বিসিবি। এর আগে বুধবার দুপুরে সভায় বসবে বোর্ড। পেশাদারিত্বের অভাবে বোর্ড ও ক্রিকেট অপারেশনস প্রধানের মাঝে বাড়ছে দূরত্ব অস্বীকার করলেও দেশের ক্রিকেটে সংকটের কথা মানছেন দুর্জয়। 4টি 3 দিনের ম্যাচ খেলতে ভারত সিএবি অনূর্ধ্ব 17 ক্রিকেট দল এখন ঢাকায়, নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি সফরকারীদের। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বের খেলা শেষ। দ্বিতীয় ওয়ানডেতেও 6 উইকেটে হেরে বুধবার পাকিস্তান থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে 4-0 গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ফুটবল দল। চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ভাঙল লাল সবুজের যুবাদের। দেখছিলেন খেলার সময় শিরোনাম। সারা বিশ্বের খেলাধুলাকে নিয়ে আমাদের কতই না কৌতূহল, আর সবার জন্য মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর সময়ের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেট। বিদেশি দলগুলো বাংলাদেশ সফর স্থগিত করার কারণে দেশের ক্রিকেট অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। আর তাই আসন্ন আইসিসি সভায় এ ব্যাপারে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সাথে আলোচনা করে ইতিবাচক দিক বের করতে পারবে বলে বিশ্বাস বিসিবির সহ সভাপতি মাহবুবুল আনামের। এছাড়াও ফিউচার ট্যুর প্ল্যান এফটিপির বাইরে বড় দলগুলোর বিপক্ষে বেশি খেলার বিষয়েও আইসিসি সভায় বিসিবি আলোচনা করবে বলে জানান তিনি। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার নারী দলের বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হঠাৎ করেই দেশের ক্রিকেট অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। যদিও বিসিবির প্রত্যাশা শিগগিরই বাংলাদেশের ক্রিকেট আকাশের এই মেঘ কেটে যাবে, কিন্তু তার আগে বিদেশি দলগুলোর পাশাপাশি ফেরাতে হবে আইসিসিরও আস্থা। আর আগামী সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভায় জানিয়ে বিশেষভাবে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরবে বিসিবি। মিটিংয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়, তবে এজেন্ডার বাইরেও আলোচনা করার সুযোগ রয়েছে। আমাদের প্রেসিডেন্ট এ বিষয়ে উনি আইসিসি এবং অন্যান্য দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন, যেটা স্বাভাবিক, এবং আমরা ওটা অবশ্যই করবো এবং আমাদের অবস্থানটি আমরা সঠিকভাবে তুলে ধরব। বিশ্বকাপ থেকে শুরু করে দেশের মাটিতে অনুষ্ঠিত সবশেষ সিরিজেও মাশরাফি সাকিবরা দেখিয়েছে দারুণ সফলতা। আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে টাইগাররা নিজেদের নতুন পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে। তাই বাংলাদেশের ক্রিকেটের এই অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয় তা আসন্ন সভাতে আইসিসির সামনে তুলে ধরবে বিসিবি। আমরা অবশ্যই এটা প্রমাণ করতে চাবো যে বাংলাদেশের মতো দলের যত বেশি আরো খেলা করতে পারবে, দলের উন্নতিটা আরো বেশি প্রজ্বলিত হবে। যে কোনো দলই তার চেয়ে উঁচু দলের সাথে যত খেলবে দল তত ভালো করবে, এবং বাংলাদেশ একটা মার্কেটেবল প্রোডাক্ট। এই দুটো জিনিসই আমরা অবশ্যই ধরে তুলব। এদিকে বর্তমানে এফটিপি বা ফিউচার ট্যুর প্ল্যান 5 বছরের জন্য হলেও এতে পরিবর্তন আসছে বলে জানান বিসিবির এই সহসভাপতি। একে অপরের সাথে হোম অর অ্যাওয়েতে খেলতে হবে ওভার এ পিরিয়ড অফ এ 4 ইয়ার সাইকেল, এবং সেই ট্যুরগুলো দ্বিপাক্ষিক ভিত্তিতে আলোচনার ভিত্তিতে এটা হচ্ছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বুধবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 12তম সভায় অনুষ্ঠিত হবে মিরপুরের বিসিবি কার্যালয়ে। এই সভায় বিসিবির সব পরিচালকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সভার সভাপতিত্ব করবেন নাজমুল হাসান পাপন। এবারের সভায় সবচেয়ে গুরুত্ব পাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পর ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর স্থগিত প্রসঙ্গ। এছাড়াও থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ বিদেশি খেলোয়াড় এবং আয়োজনের নানা দিক। জেলায় জেলায় কোচ নিয়োগ, গ্রাউন্ডসম্যানদের বেতন বৃদ্ধির ব্যাপার ছাড়াও বেশ কয়েকটি বিষয় গুরুত্ব পাবে এই সভায়। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পেশাদারিত্বের অভাবেই দিন দিন বেড়েই চলেছে বোর্ড ও ক্রিকেট অপারেশনস প্রধান নাইমুর রহমান দুর্জয়ের মাঝে দূরত্ব। কারণ অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের নিরাপত্তা প্রতিনিধিদের পর্যবেক্ষণের সময় দেখা যায়নি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান দুর্জয়কে, কিংবা কোচ রিচার্ড হ্যালসল ও স্টুয়ার্ট কার্পিনান ক্রিকেট অপারেশনসের অনুমতি ছাড়াই ছুটিতে যাওয়ার ব্যাপারটি জন্ম দিয়েছে নানা প্রশ্নের।
কদিন আগে হঠাৎই ইংলিশ ফিল্ডিং কোচ রিচার্ড হাউসল ও একাডেমির অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট কার্পিনান ছুটিতে যান। যদিও বিসিবির সভাপতি দাবি করেন তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তার না জানাটাই স্বাভাবিক, কারণ কোচিং স্টাফরা ক্রিকেট অপারেশনসের অধীনে কাজ করেন। তাই নিয়ম অনুযায়ী ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় তাদের ছুটি মঞ্জুর করবেন, কিন্তু বাস্তবতা হলো খোদ ক্রিকেট অপারেশনসের প্রধানের জানা নেই দুই কোচের ছুটির ব্যাপারটি। ওরা কিভাবে ছুটি নিয়ে গিয়েছে এই ব্যাপারে আমি জানি। আমি জানতে পেরেছি যে ওরা চলে গিয়েছে, ছুটিটা আমার সাইড থেকে হয়নি। অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডের অ্যাকশন বা এই ব্যাপারে কি করবে সেটা আমার মনে হয় যে সিইও ভালো বলতে পারবে। এখানেই শেষ না, গেল সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন সংস্থার সাথে বৈঠকে বসেছিলেন অস্ট্রেলিয়ার সফরের ব্যাপারে। গুরুত্বপূর্ণ ওই সময়গুলোতে বিসিবির সভাপতি, প্রধান নির্বাহী ও কয়েকজন পরিচালককে দেখা গেলেও অবাক করার ব্যাপার ছিল কোথাও দেখা যায়নি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান দুর্জয়কে। কিন্তু কেন? কারা যাবেন সেই ক্ষেত্রে যদি আমাকে জানানো হতো তাহলে হয়তো আমি অ্যাভেলেবল থাকলে যেতাম, বাট আমি তো ইনভাইটেশন না পেলে আমি কিভাবে জোর করে যাব। বোর্ডের সমন্বয়হীনতার চরম উদাহরণ মিলল। যদিও দুর্জয় বোর্ড ও তার মাঝের দূরত্বের কথা অস্বীকার করলেও বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা সংকটে তা স্বীকার করে নিলেন। চিন্তিত তো অবশ্যই, যেহেতু এই খেলাটা খেলেছি এবং সবসময় এই খেলার সঙ্গে থাকার বা এই খেলাটার জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছু করার ইচ্ছা আছে। কাজেই ওই ধরনের কিছু হলে তো অবশ্যই খারাপটা যারা ক্রিকেটটা খেলেছে তাদেরই সবচেয়ে বেশি লাগে। সব সংকটের সমাধানে বুধবার বিসিবির সভায় এই ব্যাপারগুলো নিয়ে বোর্ড সভাপতির সাথে আলোচনা করতে পারেন ক্রিকেট অপারেশনসের প্রধান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ অনূর্ধ্ব 17 ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ খেলতে আজ সকালে ঢাকায় এসেছে ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অনূর্ধ্ব 17 ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে 4টি 3 দিনের ম্যাচ খেলবে সিএবি অনূর্ধ্ব 17 দল। কমাস আগে পশ্চিমবঙ্গ সফর করে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 ক্রিকেট দলটি। এবার ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে সিএবি অনূর্ধ্ব 17 ক্রিকেট দল। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানানো হয় বিসিবির পক্ষ থেকে। সফরে মোট 4টি 3 দিনের ম্যাচ খেলবে সিএবি অনূর্ধ্ব 17 ক্রিকেট দল, যার প্রথম দুটি বিকেএসপিতে এবং শেষ দুটি অনুষ্ঠিত হবে রংপুরে। 7 অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই দুদল। আর বাংলাদেশ সফরে এসে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সফরকারীরা। পাশাপাশি সিরিজে ভালো ফলাফল করতে চায় সিএবি অনূর্ধ্ব 17 দল। ভালো সিকিউরিটি, অনেক হেল্প, অনেক প্রোটেক্ট করেছে আমাদের। যে সিচুয়েশন আমাদের মোরপ্লেস কাছাকাছি, তো আমাদের কাছে এই সিকিউরিটি ব্যাপারটা অতটা প্রবলেম হয় না। কারণ আমরা অনেকবার আগে এসেছি, আমাদের মানে বাংলাদেশ যখন করছি এরকমভাবে আমাদের দেখাশোনা করেছে, তো আমাদের এই নিয়ে কোনো দ্বিধাবোধ আমাদের ছিল না যে এখানে আসলে সিকিউরিটির কোনো প্রবলেম নেই। আমাদের মনে হয় এটা সেকেন্ড হাফ ভালো কম্পিটিটিভ ক্রিকেট হলে এদের মধ্যে বেটার হবে, এবং যে সার্ফেসে খেলে বিভিন্ন সার্ফেসে খেললে এই বয়সে শিখতে পারবো না। খেলার সময় আরো যা দেখবেন, ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-20তে দর্শকদের উগ্র আচরণে দুঃখ প্রকাশ করলেন দুই দলের অধিনায়ক। বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দলের খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে 6 উইকেটে হারিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। টস জিতে শুরুতে ব্যাট করে 123 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে 6 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। ফলে 2-0-তে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। করাচির সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুটা ভালো করলেও ব্যাট করতে নেমে তা আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দলীয় 24 রানেই সুলতানা ফারজানা ও লতার উইকেট হারায় সফরকারীরা। তবে এক পাশ আগলে রেখে কিছুটা ভিত গড়ার চেষ্টা করেন আয়েশা। ব্যক্তিগত 39 রান তুলে আয়েশা আউট হওয়ার পর নিগারের অপরাজিত 30 ও ঋতুর 28 রানে চড়ে পাকিস্তানের সামনে 124 রানের টার্গেট দেয় সালমারা। পাকিস্তানের আনাম 7 রান দিয়ে নেন 4 উইকেট। জবাবে দলীয় 20 রানে জাভেরিয়াকে হারানোর পর স্বাগতিক দলের হাল ধরেন মারিনা ও বিসমা জুটি। ব্যক্তিগত 31 রান করে মারিনা সাজঘরে ফিরলেও অন্য পাশে ব্যাট করতে থাকেন বিসমা। শেষ পর্যন্ত বিসমার 41 ও আবিদির 22 রানের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। জাতীয় ক্রিকেট লিগের খবর। মিরপুরে ঢাকা মেট্রো ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচ ড্র হয়েছে।
এছাড়া বগুড়ায় রংপুর বিভাগকে 8 উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগ এবং রাজশাহীতে চট্টগ্রাম বিভাগকে 7 উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ। এদিকে খুলনায় বরিশাল ও সিলেট বিভাগের ম্যাচও ড্র হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ দিনে খুলনার বিপক্ষে ফলো অনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। প্রথম স্তরের এই ম্যাচে আগের ইনিংসে 271 রান করা ঢাকা মেট্রো চতুর্থ দিনের শুরুটাও হয় বেশ হতাশার। দলীয় 35 রানে ইলিয়াস সানি, সৈকত, শামসুর ও মাহমুদুল্লাহর উইকেট হারিয়ে অনেকটা বিপাকে পড়ে মেট্রো। এরপর অবশ্য ঢাল হয়ে দলের হাল ধরেন আগের ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মার্শাল আইয়ুব। শেষ পর্যন্ত মার্শালের অপরাজিত 115 ও আসিফের 70 রানের সুবাদে খুলনার বিপক্ষে ড্র করে ঢাকা মেট্রো। এদিকে 2 ইনিংসে দাপুটে ব্যাটিং এ উচ্ছ্বসিত মার্শাল। এম ছিল ন্যাশনাল লিগের স্টার্টটা যাতে ভালো হয় সেটা করতে পারছে। এই টিম ন্যাশনাল টিম নিয়ে এখন আপাতত চিন্তা করতেছিলাম। এদিকে বগুড়ায় প্রথম স্তরের আরেক ম্যাচেও ঢাকা বিভাগের বিপক্ষে ফলো অনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রংপুর। আগের দিনের 3 উইকেটে 55 রান নিয়ে চতুর্থ দিন শুরু করা রংপুর এদিন সরওয়ার্দী শুভর 121 রানের উপর চড়ে দলীয় স্কোরে 255 রান তোলে। ফলে ঢাকা বিভাগের সামনে টার্গেট দাঁড়ায় 55 রানের, যেখানে শুভাগত হোমের 40 রানের সুবাদে 2 উইকেট হারিয়ে রংপুরের বিপক্ষে 8 উইকেটের জয় তুলে নেয় ঢাকা বিভাগ। অন্যদিকে রাজশাহীতে দ্বিতীয় স্তরের ম্যাচে আগের দিনের 98 রান নিয়ে চতুর্থ দিন শুরু করা রাজশাহী শুরুটা হয় দুর্দান্ত। এদিন তৃতীয় দিনে চট্টগ্রামের দেয়া 257 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 অপরাজিত ব্যাটসম্যান নাজমুল ও জুনায়েদ মিলে করেন 95 রানের জুটি। দলীয় 193 রানে ব্যক্তিগত 102 রান করে জুনায়েদ সাজঘরে ফেরার পর নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টিকে থাকেননি পিচে। ব্যক্তিগত 92 রান তুলে শান্ত আউট হন দলীয় 200 রানে। এরপর সাব্বিরের অপরাজিত 49 রানের উপর ভর করে 7 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রাজশাহী। এদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে আগের দিনের 363 রান আর 3 উইকেট হাতে রেখে চতুর্থ দিনের সূচনা করে সিলেট বিভাগ। তৃতীয় দিনে 55 রান নিয়ে অপরাজিত থাকা রাজিন সালের ব্যক্তিগত 89 রানের সুবাদে সিলেটের প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়ায় 400 রানে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 25 রানে শাহিন, নাফিস ও সজীবকে হারায় বরিশাল। এরপর প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান মোসাদ্দেকের 61 ও ফজলে রাব্বির 47 রানে চড়ে 7 উইকেটে দলীয় 146 রান সংগ্রহ করার পর খেলা আর গড়ায়নি। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকে দুদল। ফারজানা মুমু, সময় সংবাদ। এএফসি অনূর্ধ্ব 19 বাছাই পর্বের খবর। ভুটানের সাথে ড্র করার মাসুল এবার বাছাই পর্ব থেকে বিদায় নিয়ে দিল স্বাগতিক বাংলাদেশ। এই গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তান 4-0 গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকদের। ফলে উজবেকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করলেও মাত্র 4 পয়েন্ট থাকায় সেরা 5 রানার্স আপের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের। ভুটানের সাথে ড্র করায় 2016 এএফসি মূল পর্বের টিকিটের জন্য শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিক বাংলাদেশের সামনে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার 2 মিনিট পর পরিকল্পিত আক্রমণ থেকে সফরকারী মিডফিল্ডার ইব্রাগিমোভের গোল স্পষ্ট করে দেয় মূল পর্বের টিকিটের জন্য হিমালয়ের উচ্চতা পাড়ি দিতে হবে টি2 শীর্ষদের। কিন্তু এ যেন ইতিহাসের মঞ্চায়ন। শক্তিশালী অতিথিদের বিপক্ষে গোলের সহজ সুযোগ পেয়েও তা হেলায় হারান মিডফিল্ডার রাব্বি। ব্যর্থতার তালিকাটা আরো লম্বা করেন ইব্রাহিম ও নিপুরা। ফলে 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে পরিকল্পনা বদলে আক্রমণে যায় বাংলাদেশ। মুহুর্মুহুর আক্রমণে সফরকারী গোলরক্ষক খামরাব ও রক্ষণ বিভাগের পরীক্ষা নিতে থাকেন বিপ্লব ও নিপুরা, কিন্তু সঙ্গী হয় শুধুই ব্যর্থতা। উল্টো 62 মিনিটে পাল্টা আক্রমণ থেকে নিজের জোড়া গোল পূরণ করে সফরকারীদের 2-0 গোলে এগিয়ে নেন ইব্রাগিমোভ। 2 গোলের ভারে যেন অনেকটা এলোমেলো হয়ে পড়ে টি2 শিষ্যরা। সুযোগটা নিতে ভুল করেনি উজবেকিস্তানের খেলোয়াড়রা। 80 মিনিটে মিডফিল্ডার সানজারের বাড়িয়ে দেওয়া বল থেকে স্বাগতিক গোলরক্ষক আনিসুর রহমানকে বোকা বানান বদলে স্ট্রাইকার ববির। কিন্তু তখনও শেষ হয়নি সফরকারীদের গোলের ক্ষুধা। ইনজুরি টাইমে আবারও ব্যর্থতার পরিচয় দেন গোলরক্ষক আনিসুর রহমান। মিডফিল্ডার সারুফের দুর্দান্ত প্লেসমেন্ট থেকে গোল করে স্বাগতিকদের স্বপ্নের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলে মিডফিল্ডার সুকারাও। ফলে 4-0 গোলের বড় জয়ের সাথে এই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বাহরাইনের টিকিট নিশ্চিত করে উজবেকিস্তান। আর 3 ম্যাচে 4 পয়েন্ট পাওয়ায় সেরা রানার্স আপ হয়ে মূল পর্বে ওঠার স্বপ্নটাও শেষ হয়ে যায় বাংলাদেশের। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে উজবেকিস্তানের বিপক্ষে বিশাল হারের জন্য কোনো অজুহাত নয়, নিজেদের দুর্বলতাকেই মেনে নিলেন বাংলাদেশের প্রধান কোচ। সেই সাথে প্রতিপক্ষের সাথে কৌশলগত পার্থক্যটাও বুঝলেন তিনি। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশের ফুটবলাররা নয়, উজবেকিস্তান কোচের প্রধান বাধা ছিল স্টেডিয়ামের ঘাস।
প্রথমার্ধে স্টেডিয়ামের ঘাস আমাদের বেশ বিপাকেই ফেলেছিল, সেই সাথে এদেশের ফুটবলাররাও দারুণ করেছে, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা পরিকল্পনায় সফল হয়েছি, ফলে কাঙ্ক্ষিত ফলাফলের সাথে মূল পর্বের টিকিট নিশ্চিত করতে ছেলেরা সফল হয়েছে। উজবেকিস্তান আসলে টু গুড ফর আস। আমি বলবো যে ওদের প্লেয়ারের অ্যাবিলিটি, ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল অ্যাবিলিটি ইজ ভেরি গুড। ডিফারেন্সটা খুব বেশি। প্লেয়ারদের সাধ্যমতো তারাও চেষ্টা করেছে, কারণ প্লেয়ারদের অ্যাবিলিটি যা তা একদিনের বা এক মাসে বা 3 মাসে ছাড়িয়ে যাবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে শেষ হলো 19 দেশের 47 জন কোচ নিয়ে 6 দিনব্যাপী লেভেল 3 কোচিং কোর্স। এবারের কোর্সে কোচিংয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে দেশি বিদেশি কোচদের প্রশিক্ষণ দেওয়া হয়। নিরাপত্তা নিয়ে যখন বিদেশি দলগুলো সফর বাতিল করছে, তখন নির্বিঘ্নে শেষ হয়েছে 19 দেশের কোচদের নিয়ে কোচিং প্রোগ্রাম, যেখানে দেশি বিদেশি 10 জন কোচ এডুকেটর পুরো কোর্স পরিচালনা করেন। কোচ এডুকেটরদের মধ্যে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরে সিংহে, নাসির আহমেদ নাশু, রিচার্ড হেলসাল। কটকে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-20তে দর্শকদের উগ্র আচরণের কারণে সমগ্র ক্রিকেট বিশ্বেই তুলেছে আলোচনার ঝড়। ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং চলাকালে 2 দফায় খেলাটি প্রায় 1.5 ঘন্টা বন্ধ ছিল। দর্শকদের উত্তেজিত বাক্য ছাড়াও মাঠে ছোড়া বোতলের কারণে এক পর্যায়ে 2 দলের ক্রিকেটাররাই মাঠ ছাড়তে বাধ্য হন। সারা বিশ্ব ক্রিকেটে যখন আলোচনার বিষয়বস্তু নিরাপত্তা, ঠিক তখন ভারতীয় দর্শকদের এমন হিংস্র আচরণ স্তম্ভিত করেছে সমগ্র বিশ্বের ক্রিকেট প্রেমীদের। কটকে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে বড়সড় একটা লজ্জাই পেল। টি-20 ক্রিকেট ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানের স্কোর গড়ে ধোনির টিম ইন্ডিয়া। মাত্র 92 রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। হয়তো টিম ইন্ডিয়ার এত বাজে পারফরমেন্স খুব ভালোভাবে মেনে নিতে পারেনি ভক্ত সমর্থকরা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের 11তম ওভারের খেলা শেষ। জয় তখন কেবল সময়ের ব্যাপার ছিল প্রোটিয়াদের জন্য। ঠিক তখনই ঘটে গেল ইতিহাসের অন্যতম ন্যাক্কারজনক ঘটনা। দর্শকদের এলোপাথারি পানির বোতল নিক্ষেপ ও বাজে বাক্য বিনিময়ের ফলে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন ম্যাচের 2 আম্পায়ার। আর দর্শকদের এমন আচরণে দুঃখ প্রকাশ করলেন 2 দলেরই অধিনায়ক। আমাদের দর্শকদের আরো ধৈর্যশীল হওয়া উচিত ছিল। বাজে পারফরমেন্স মেনে নিতে কষ্ট হলেও সবার আগে বুঝতে হবে এটি একটি খেলা, আর প্রতিপক্ষের সম্মানের কথা বিবেচনা করে আমাদের ভালো আচরণ করা উচিত। অবশ্য ম্যাচটিতে আমরা চরম বাজে খেলেছি। আমাদের ছেলেরা ভালো খেলেছে, জয় আমাদেরই প্রাপ্য ছিল। ভারতের মাটিতে তাদের এভাবে হারানোটা সত্যি রোমাঞ্চকর, আর দর্শকদের ব্যাপারে কিছুই বলার নেই। দলকে অতিরিক্ত ভালোবাসে বলেই তারা হয়তো এমনটি করেছে। যে যাই বলুক, নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে যখন বিভিন্ন ক্রিকেট দল খেলতে অনাগ্রহ প্রকাশ করছে, ঠিক তখন ভারতের মাটিতে দর্শকদের এমন আচরণ সে দেশটিতেও ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিকে ক্রিকেট বোদ্ধাদের কাছে করেছে প্রশ্নবিদ্ধ। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতায় ইন্দো পাক ক্রিকেট সিরিজের সম্ভাবনা দেখছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। চলতি বছরের ডিসেম্বরে সিরিজটি হওয়ার কথা থাকলেও দুদেশের বিরূপ সম্পর্কের কারণে সিরিজের বিষয়ে ক্ষীণ সম্ভাবনার কথা জানান তিনি। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, আগামী সপ্তাহে আইসিসির সভায় যোগ দিতে দুবাই যাবেন তিনি। সে সময় ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক এই সিরিজ নিয়ে বিসিসিআই এর নবনির্বাচিত সভাপতির সাথে তার বৈঠকে বসার কথা রয়েছে। সবশেষ 2007 সালে টেস্ট খেলেছিল এই প্রতিবেশী 2 ক্রিকেট দল। এরপর দুদেশের মধ্যে সৎ ব্যবহারের অভাব থাকলেও 2013 সালে সীমিত ওভারের ম্যাচে সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। দীর্ঘদিন পর ইন্দো পাক সিরিজের বিষয়ে দুদেশের ক্রিকেট বোর্ডের আন্তরিক চেষ্টা থাকলেও এ বিষয়ে ভারত ও পাকিস্তান সরকারের গ্রিন সিগন্যাল না থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে সিরিজটি। এ মাসে দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন শোয়েব মালিক। তাই পাকিস্তানের 15 সদস্যের প্রাথমিক স্কোয়াড গিয়ে দাঁড়িয়েছে 16 জনে। পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইন্তেখাব আলমের অনুরোধে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক কোচ ওয়াকার ইউনুসের সাথে পরামর্শ করেই মালিককে দলে অন্তর্ভুক্ত করেছেন।
নিজেদের মাটিতে হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে মালিক সেঞ্চুরির পাশাপাশি মাত্রই শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন। সবশেষ খেলা 11টি ওয়ানডেতে 100 গড়ে 3টি হাফ সেঞ্চুরি ও 1টি সেঞ্চুরি সহ তিনি 500 রান করেছেন। অবশ্য সবশেষ 6টি টি-20 ম্যাচে তার সংগ্রহ ছিল মাত্র 118 রান। 13 অক্টোবর দুবাইয়ে প্রথম টেস্টের মধ্য দিয়ে মাঠে গড়াবে ইংল্যান্ড ও পাকিস্তানের টেস্ট সিরিজ। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়েছে পাকিস্তানের অফ স্পিনার বিলাল আসিফের ওপর। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ের সময় তার ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচের আম্পায়াররা। 30 বছর বয়সী এই অফ স্পিনারের বোলিং জাদুতেই সিরিজের শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত হয় পাকিস্তানের। সে ম্যাচে বিলাল আসিফ 25 রানে 5 উইকেট শিকার করেন। ম্যাচ শেষে সে ম্যাচের অফিসিয়ালরা বিলালের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহজনক রিপোর্ট দেন ম্যাচ রেফারির কাছে। পরে পাকিস্তান দলের ম্যানেজার ইন্তেখাব আলমের কাছে সেই রিপোর্ট হস্তান্তর করা হয়। এই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিলাল আসিফের। এর আগে 11টি প্রথম শ্রেণীর ম্যাচ, 21টি লিস্ট এ ম্যাচ ও 9টি টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। 12তম এশিয়া গেমসকে সামনে রেখে বিভিন্ন ফেডারেশনের ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ 10 কোটি টাকা হস্তান্তর করতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া পরবর্তীতে ফেডারেশনের কার্যক্রম গতিশীল করতে আরও অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের সাথে ক্রীড়া মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এসব কথা জানান তিনি। এশিয়া গেমসের প্রস্তুতি শুরুর পর থেকেই ক্যাম্পে ডাক পাওয়া ক্রীড়াবিদদের আবাসন ব্যবস্থা সহ অনুশীলনের ভেন্যু ও অন্যান্য অসুবিধা নিয়ে অভিযোগ করে আসছিল ফেডারেশন ও অ্যাথলেটরা। এছাড়া বাজেট ঘোষণা হলেও সঠিক সময়ে অর্থ বরাদ্দ না পাওয়ায় জোড়াতালি দিয়ে প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করে আসছিল ফেডারেশনগুলো। তবে একটু দেরিতে হলেও শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া 10 কোটি টাকা হস্তান্তর করতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। তাই বরাদ্দকৃত টাকা বন্টন করার লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এশিয়া গেমসকে সামনে রেখে যে প্রশিক্ষণ কর্মসূচি আমাদের চালিয়ে যাচ্ছেন, সেই প্রশিক্ষণ কর্মসূচিকে ত্বরান্বিত করা এবং সেই প্রশিক্ষণ কর্মসূচি যাতে সুন্দরভাবে চলে আমরা আলোচনা করলাম। আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি, সেই সমস্যাগুলো আমরা খুব শীঘ্রই আমরা সমস্যার সমাধান করে দেবো। আমাদের বরাদ্দের যে অর্থ, সে অর্থ অলরেডি আমরা অর্থ মন্ত্রণালয় থেকে 10 কোটি টাকা আমরা পেয়েছি। আগামী দিনই আমরা চেক দিয়ে দেবো। আর পরবর্তী আরও এটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যে অর্থের ব্যবস্থা করা দরকার সেগুলোর সম্পর্কে আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। এছাড়া এশিয়া গেমসে যারা ভালো ফলাফল করতে পারবে তাদের আরো উৎসাহিত করতে পরবর্তীতে পুরস্কারের কথাও ভাবছে বলে জানান তিনি। আমরা ভালো যারা করতে পারবে সেটা তো আমাদের দেশবাসী জানে, সবাই জানে, আমরা করে থাকি। আগামী দিনে যারা ভালো সুফল বয়ে আনতে পারবে নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলি আমরা বিবেচনা করব। 10 জানুয়ারি থেকে ভারতের শিলং ও গৌহাটিতে শুরু হচ্ছে 12তম এশিয়া গেমস। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার এশিয়া গেমসের প্রস্তুতির খবর। আর 3 মাসেরও কম সময় বাকি। সামনের বছর জানুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান গেমসের জন্য সাভার বিকেএসপিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে দেশের বাস্কেটবল খেলোয়াড়রা। কিছু ইনজুরি সমস্যা থাকলেও আগের আসরে ফলাফল ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। তবে নিজেদের প্রস্তুতি যাচাই করার জন্য দেশে বা বিদেশে ম্যাচ খেলাটা জরুরি বলে মনে করেন তারা। কোর্টের উপর আছড়ে পড়ছে পড়ন্ত বিকেলের স্তিমিত সূর্য, কিন্তু স্বপ্নটা এমন স্তিমিত নয়। দক্ষিণ এশিয়ার অলিম্পিক্স খ্যাত সাউথ এশিয়ান গেমসে বড় কিছু করার লক্ষ্য নিয়েই 3 মাস ধরে অনুশীলন করছে বাংলাদেশ বাস্কেটবল দল। তবে সবার আগে লক্ষ্য 2010 এশিয়া গেমসের ফলাফল ধরে রাখা। সেবারের দৌড়ে শক্তিশালী আফগানিস্তান আর ভারতের পেছনে পড়ে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। তবে এরপর 2013-তে বিশ্ব বাস্কেটবল ফেডারেশন ফিবার টুর্নামেন্ট এশিয়া সাবা চ্যাম্পিয়নশিপ জয় করে দেশের বাস্কেটবল খেলোয়াড়রা, যার মধ্য দিয়ে বাস্কেটবল ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশ। বছর দুয়েক আগে সে সাফল্য আর 2010 এশিয়া গেমসের 3য় স্থান। দক্ষিণ এশিয়ান গেমসের পরবর্তী আসরের আগে ঝুলিতে থাকা এমন দু একটি অর্জন থেকেই অনুপ্রেরণা খুঁজছেন খেলোয়াড়রা। 2010-এ ব্রোঞ্জ পাইছিলাম, তো এবার আশা করতেছি যে রৌপ্য পাওয়ার জন্য ওইভাবে তো প্র্যাকটিস করতেছি। 2010 সালে যে এশিয়া গেমস ছিল তখন আমরা ট্রেনিং করার জন্য মালয়েশিয়া গিয়েছিলাম আর কি, গেম প্র্যাকটিস করার জন্য। সো এবার হয়তো বা টার্গেট আছে, আমি শুনেছিলাম যে বাইরের দেশে নিয়ে যাবে ট্রেনিং করার জন্য। সো এখনও প্র্যাকটিস করতেছি।
তবে উচ্চতা আর কৌশল এ দুটি জায়গায় পিছিয়ে আছে শিষ্যরা, এমনটাই ভাষ্য কোচদের। তারপরও আশাবাদী তারা। স্কিলের উপর আমরা অনেক বেশি জোর দিচ্ছি, আমার সাথে আমার আরো দুজন কোচ আছে, তো আমরা স্কিলের উপর দিচ্ছি এবং ইন্ডোরেন্সটা, দমের ব্যাপার। আমরা যখনই লাস্ট মোমেন্টে আমাদের দমের প্রবলেম হয়ে যায়, আমাদের ইন্ডিয়া ছাড়া সবাইকে টার্গেট করে নিচ্ছি, যেহেতু আমরা আমাদের পূর্বের হারানো অভিজ্ঞতা বাকিগুলোকে আছে, সুতরাং ইনশাল্লাহ ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নিছি। বর্তমানে 20 জন খেলোয়াড় নিয়ে চলছে ক্যাম্প। শীঘ্রই এর মধ্য থেকে বাছাই করে 12 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। 2016 এসএ গেমসের ভেন্যু শিলং গুয়াহাটির মঞ্চ থেকে দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে তার আগে যে প্রস্তুতিটা হওয়া চাই দুর্দান্ত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবের 61তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচে সভাপতি একাদশ দলকে হারিয়ে 38 রানে জয় পেয়েছে সাধারণ সম্পাদক একাদশ দল। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং নামে সাধারণ সম্পাদক একাদশ। নির্ধারিত 6 ওভার খেলা শেষে 109 রানের টার্গেট দেয় সভাপতি একাদশকে। পরে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের দুর্দান্ত বোলিংয়ে সভাপতি একাদশ 71 রানে অল আউট হয়। সভাপতি একাদশের অধিনায়ক পার্থ তানভীর নাভেদ ও সাধারণ সম্পাদক একাদশের অধিনায়কত্ব করেন মুস্তফা দানিশ। এ সময় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রইস উদ্দিন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। খুলনায় শুরু হয়েছে খুলনা পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতা। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ একরামুল হাবিব। এবারের প্রতিযোগিতায় জেলার রূপসা, বটিয়াঘাটা, তেরোখাদা, দীঘলিয়া, ফুলতলা, ডুমুরিয়া, দাকোপ, পাইকগাছা, কয়রা থানা ও পুলিশ লাইন্সের মোট 10টি প্রতিযোগী দল অংশ নেয়। উদ্বোধনী দিনে কয়রা থানা পুলিশ দল ও বটিয়াঘাটা থানা পুলিশ দল এবং পাইকগাছা থানা পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম খেলায় বটিয়াঘাটা 60-30 পয়েন্টে এবং দ্বিতীয় খেলায় পাইকগাছা 34-30 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে। এবারে ফিফা দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ উঠল দক্ষিণ কোরিয়ার চাং মং জুনের বিরুদ্ধে। আর এর ফলে ফিফার সভাপতি নির্বাচনের পদপ্রার্থী চাংয়ের নির্বাচনী প্রচারণায় মারাত্মক প্রভাব পড়বে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড় আছেন চাং। গুরুত্বপূর্ণ দলিলপত্র জালিয়াতি করে 2018 ও 2022 সালের ওয়ার্ল্ড কাপের দরপত্র আহ্বান নিয়ে গড়মিলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর জন্য 15 বছরের জন্য নীতি নির্ধারণী কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে নিজেকে নির্দোষ দাবি করে চাং অভিযোগ করেন আসন্ন ফিফা নির্বাচনে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। আগামী বছর 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফিফা নির্বাচনে উয়েফা প্রধান মিশেল প্লাতিনি, জর্ডানের প্রিন্স আলী ও লাইবেরিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান মুসা বিলিতির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন চাং মং। রাগবি আর বেসবলের দেশ যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এক ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বের একঝাঁক সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে 3টি জমজমাট টি-20 ম্যাচের আয়োজনের প্রস্তুতি চলছে। এসব ম্যাচে মার্কিনীদের সামনে ব্যাটে বলের নৈপুণ্য দেখাতে মাঠে নামবেন সচিন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরামের মতন কিংবদন্তি ক্রিকেটাররা। 7 নভেম্বর নিউ ইয়র্কের সিটি ফিল্ড স্টেডিয়ামে প্রথম টি-20 ম্যাচে বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের স্পিনকে মোকাবেলা করতে মাঠে নামবেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। সারা বিশ্বের প্রায় 24 জন তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই আয়োজনে আরও থাকবেন পাকিস্তানের ওয়াসিম আকরাম, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস দের মতো তারকা ক্রিকেটাররা। দ্বিতীয় ম্যাচটি হবে 11 নভেম্বর টেক্সাসের মিনাট মেইট পার্কে এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে 14 নভেম্বর লস অ্যাঞ্জেলেসের ডডজার স্টেডিয়ামে। এই উপলক্ষে যুক্তরাষ্ট্রের 3টি বেসবল স্টেডিয়ামকে ক্রিকেট খেলার উপযোগী করে তোলা হচ্ছে। টেনিসের খবর। জাপান ওপেন টেনিসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন স্তানিস্লাস ওয়ারিঙ্কা। চেক প্রজাতন্ত্রের রাদেক স্টিপানেককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন এই সুইস। আসরের শীর্ষ বাছাই ওয়ারিঙ্কা টোকিওর কোর্টে নেমেই দেখিয়েছেন তার ব্যাকহ্যান্ডের চমক। একের পর এক তার আক্রমণাত্মক সার্ভে কাবু হতে থাকেন চেক প্রজাতন্ত্রের স্টিপানেক। সেই
তাই জয়ের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ওয়ারিঙ্কাকে। মাত্র ৭৮ মিনিটের ম্যাচে স্টেপানেককে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে জয় তুলে নেন সুইস তারকা ওয়ারিঙ্কা। দ্বিতীয় রাউন্ডে ওয়ারিঙ্কার প্রতিপক্ষ জাপানের তাতসুমা ইতো। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ৯ অক্টোবর আইসিসি সভায় দেশের ক্রিকেটে চলমান অস্থিরতার বিষয়টি তুলে ধরবে বিসিবি। এর আগে বুধবার দুপুরে সভায় বসবে বোর্ড। পেশাদারিত্বের অভাবে বোর্ড ও ক্রিকেট অপারেশনস প্রধানের মাঝে বাড়ছে দূরত্ব। অস্বীকার করলেও দেশের ক্রিকেটের সংকটের কথা মানছেন দুর্জয়। 4টি 3 দিনের ম্যাচ খেলতে ভারত সিএবি অনূর্ধ্ব-17 ক্রিকেট দল এখন ঢাকায়। নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি সফরকারীদের। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বের খেলা শেষ। দ্বিতীয় ওয়ানডেতেও 6 উইকেটে হেরে বুধবার পাকিস্তান থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে 4-0 গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ফুটবল দল। চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ভাঙল লাল সবুজের যুবাদের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সবশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।